পড়ছি পীরে কামিল। লেখনীতে রয়েছেন উমেরা আহমেদ। এটিকে বাংলায় তর্জমা করেছেন রুস্মিতা বিনতে মেহেদী। পার্ট 2। আমি অন্য কাউকে বিয়ে করতে চাই না, শুধু তোমাকেই চাই। তাই তুমি তাদের সাথে কথা বলো এবং আমাকে জানাও। ইমামা বলল। আমি পারিনি। তারপর থামলো। হঠাৎ জানালের মনে হলো নিশ্চয়ই ইমামার আশেপাশে কেউ আছে, সেই কারণেই সে তাকে আজরাত বলে ডাকছিল। আমি কথা বলবো। তুমি কবে ফোন করবে? তুমি বলো কবে করব। আগামীকাল ফোন করো। বিয়ের তারিখ কবে নির্ধারণ করা হয়েছে? জালালের কণ্ঠে উদ্বেগ ফুটে উঠল। ইমামা সঠিক তারিখ জানতো না, তবে জালাল তাকে আশ্বস্ত করলো যে সে নিজের বাবা মায়ের সাথে বিষয়টি মীমাংসা করে নেবে। ইমামা তাকে ধন্যবাদ জানিয়ে ফোনটি রেখে দিল। সে স্বস্তি নিঃশ্বাস ফেলল, কারণ তার মা বা ভাবি কেউ কিছু বুঝতে পারেনি যে সে আজরাত নয়, অন্য কারোর সাথে কথা বলছিল। এই বিয়েটা তোমার আব্বু আর আজম ভাই ঠিক করেছে। তারা তোমার বা আজরাতের জন্য এটা স্থগিত করবে না। তার মা কিছুটা শান্ত গলায় সেটা বলছিল ইমামাকে। আমি আমি বাজারে যাচ্ছি, নিজের কিছু জিনিস নিতে হবে, ইমামা বলল, মায়ের কথায় কোনো উত্তর না দিয়ে। ফোন ব্যবহার করতে দেওয়া এক কথা, কিন্তু বাড়ির বাইরে যাওয়া একদমই না। তোমার আব্বু আমাকে আর চৌকিদারকে বলে রেখেছেন তোমাকে বাইরে যেতে দেওয়া যাবে না। মা কঠোরভাবে কথাগুলো বলছিল ইমামাকে। আম্মি, আপনারা আমাকে এভাবে আচরণ করছেন কেন? আমি তো বিয়ে করতে অস্বীকার করিনি, শুধু চাইছিলাম হাউস জবটা শেষ করতে, অসহায়ভাবে বলছিল ইমামা। আমি বুঝি না তুমি কেন বিয়েটা পেছাতে চাইছো। তারিখটা একটু এগিয়ে আনা হয়েছে, কিন্তু এই সম্পর্কটা তো তোমার ইচ্ছার বিরুদ্ধে নয়। যুক্তি যখন চেষ্টা করছিল তার ভাবি। গত রাত থেকে পুরো বাড়িটা তোমার জন্য টেনশনে ডুবে মরছে। আমি অবাক হচ্ছি মামা, তুমি তো আগে কখনো এত জেদি ছিলে না। লাহোর থেকে আসার পর থেকে তোমার মধ্যে এটা কি পরিবর্তন এসেছে? আমাদের ইচ্ছা অনিচ্ছা কিছুই প্রভাব ফেলছে না, এটা জেনে রাখো। তোমার আব্বু সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, তার মা বললেন। কিন্তু অন্তত আপনি তো তার সাথে কথা বলতে পারতেন, প্রতিবাদ করলো ইমামা। কেন বলতাম? আপত্তি করার মতো তো কিছু ছিলই না, তাই আমি চুপ ছিলাম, শান্ত অথচ কঠোর গলায় বলল তার মা। রাগে ফুঁসতে ফুঁসতে ইমামা তার নিজের ঘরে চলে গেল। অস্বাভাবিকভাবে সেদিন সালার দেরি করে ঘুম থেকে উঠল। সময় দেখে সে সিদ্ধান্ত নিল আজ কলেজে যাবে না। তার বাবা মা কারাচিতে, তাই সে একাই বাড়িতে ছিল, টিভি দেখছিল। যখন চাকরে সে তাকে নাস্তা দিয়ে গেল। নাস্তা শেষ করে সালার কিছু মনে করলো। সে দাসী নাসিরাকে ডাকলো। কিছুক্ষণের মধ্যেই মধ্যবয়স্কী মহিলা এসে দাঁড়ালো। তোমার মেয়েটা ওয়াসিম সাহেবের বাসায় কাজ করে, তাই তো? সালা রিমোটটা টেবিলে রেখে তার দিকে তাকালো। সে কখনো ওখানে যায়? জি হ্যাঁ, এখন ওইখানেই আছে। নাসিবা অবাক চোখে তাকালো। কেন, কি হয়েছে সালার সাহেব? কিছু হয়নি, সালার শান্ত গলায় বলল। তুমি এখনই ওখানে গিয়ে এই মোবাইলটা তোমার মেয়েকে দিও, আর যে সে যেন এই মোবাইলটা ইমামার হাতে দেয় এটাও বলে দিও। নাসিরা বিভ্রান্ত হয়ে গেল। আপনার কথা ঠিক বুঝলাম না সাহেব। এই ফোনটা তোমার মেয়েকে দেবে, আর সে যেন কাউকে কিছু না জানিয়ে এই ফোনটা ইমামাকে দেয়। কিন্তু কেন? আর যদি কেউ জেনে ফেলে? কেউ জানতে পারবে না, সালার কড়া গলায় বলল। আর কেউ জানবে তখনই যখন তুমি বা তোমার মেয়ে মুখ খুলবে। মুখ খুললে কিন্তু বড় বিপদে পড়বে তোমরা। কিন্তু যদি মুখ বন্ধ রাখো তাহলে এটা একেবারে গোপনীয় থাকবে, আর তোমারও লাভই হবে। নাসিরা চুপচাপ ফোনটা তুলে নিল। বেরোনোর আগে সালার আবার সতর্ক করলো তাকে। তারপর ওয়ালেট থেকে কিছু টাকা বের করে দিল। নাসিরা হালকা হাসি দিয়ে টাকাটা নিল। এই ধরনের পরিস্থিতির সঙ্গে সে অনেক দিন থেকেই পরিচিত। ধনী পরিবারের সন্তানদের অনেক গোপন রহস্য থাকে, আর সেগুলো গোপন রাখাই তার বাড়তি আয়ের উপায়। সে ভেবেই নিল নিশ্চয়ই সালার আর ইমামার মধ্যে কিছু চলছে, আর এই মোবাইলটা হয়তো তারই উপহার। তার নিজেরই অবাক লাগলো, সে এতদিন এটা টেরই পায়নি। কিন্তু ইমামা তো এখন বিয়ের জন্য তৈরি হচ্ছে, তাহলে এখন আবার এসব কি? ভাবতেই অবাক লাগলো। আমি তো সবসময় ওকে এত ভালোভাবে ভাবতাম। নিজের অজ্ঞতায় বিরক্ত হয়ে উঠল নাসিরা।
6 মাস আগে। আব্বু, আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। যেদিন রাতে জালাল বাসায় ঢুকলো। হ্যাঁ, আসো। কি ব্যাপার? আনসার জাভেদ ফাইল থেকে চোখ তুলে তাকালেন। জালাল একটা চেয়ার টেনে বসলো, কিন্তু কিছু বলল না। ছেলের মুখে উদ্বেগের ছাপ দেখে আনসার জাভেদ বুঝলেন নিশ্চয়ই কোনো গুরুতর বিষয়। আমি বিয়ে করতে চাই। জালাল সরাসরি মূর্খ কথাটি ধরে ফেলল। কি বললে? তুমি বিয়ে করতে চাও? আনসার জাভেদ বিস্ময়ে চোখ বড় করে ফেলেছেন। ছেলের মুখ থেকে এমন কথা শোনার আশা তিনি করেননি। জালাল আবারও দৃঢ়ভাবে বলল, জি, আমি বিয়ে করতে চাই। হঠাৎ এমন সিদ্ধান্ত নিলে কিভাবে? গতকাল পর্যন্ত তুমি বলেছিলে বিদেশে গিয়ে স্পেশালাইজেশন করবে। হাসতে হাসতে বললেন আনসার জাভেদ। পরিস্থিতিটাই এমন হয়ে গেছে আব্বু, যে এখন আপনার সঙ্গে কথা বলা ছাড়া আমার আর কোনো উপায় নেই। বাবার মুখের হাসি মিলিয়ে গেল। তিনি গম্ভীর হয়ে গেলেন। কিছুক্ষণ চুপ থেকে জালাল দীর্ঘভাবে বলল, আপনি কি জানেন জাইনাবের বান্ধবী ইমামাকে? হ্যাঁ, চিনি। তুমি কি ওর প্রতি আগ্রহী? প্রশ্ন করলেন আনসার জাভেদ। জালাল মাথা নেড়ে সম্মতিসূচক ভঙ্গিতে বলল, হ্যাঁ, কিন্তু ওরা তো খুব ধনী পরিবার। তাছাড়া ওরা তো মুসলিমও না। বাবার কণ্ঠস্বর এবার যেন পরিবর্তন হতে শুরু করলো। আব্বু, তারা কাদিয়ানি, কিন্তু ইমামা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তার বাবা মা কি এটা জানে? প্রশ্ন করলেন আনসার জাভেদ। জালাল মাথা নাড়ল, বলল, না। এবার রাগে গর্জে উঠলেন আনসার জাভেদ। তুমি কি মনে করো তারা এমন প্রস্তাব মেনে নেবে কখনো? তার বাবা মায়ের অনুমতি লাগবে না আব্বু। আমরা তাদের না জানিয়ে বিয়েটা করতে চাই। শান্ত অথচ দৃঢ়ভাবে বলল জালাল। তুমি কি পাগল হয়ে গেছো? বাবার চোখ লাল হয়ে উঠল। আমি কোনো অবস্থাতেই এই বিয়ের অনুমতি দিতে পারবো না। বাবার রাগে জালাল মুষড়ে পড়ল, কিন্তু তবু নরম গলায় বলল, আমার একটা প্রতিশ্রুতি আছে আব্বু। তুমি কি সেটা আমার অনুমতি নিয়ে দিয়েছো? কটাক্ষ করলেন আনসার জাভেদ। তোমার বয়সের মানুষদের অনেক আগ্রহ থাকে, অনেক প্রতিশ্রুতি আসে, তাই বলে নিজের জীবন নষ্ট করে ফেলবে? তুমি জানো না ওদের পরিবার কত প্রভাবশালী। যদি তারা জানতে পারে, আমাদের সর্বনাশ করে ফেলবে। জালাল অনুনয় করে বলল, কিন্তু আনসার জাভেদ একটুও নরম হলেন না। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, জালাল স্পেশালাইজেশন শেষ না করা পর্যন্ত বিয়ের কোনো প্রশ্নই উঠবে না এই বাড়িতে। যখন জালাল বলল ইমামাই তার একমাত্র পছন্দ, তখন বাবা শান্তভাবে বলল, তুমি ওর বাবা মার সঙ্গে কথা বলো। তারা রাজি হলে আমি আপত্তি করব না। আব্বু, আপনি ওর সমস্যাটা বুঝতে চেষ্টা করুন। ও খুব ভালো মেয়ে। ও শুধু একজন মুসলমানকে বিয়ে করতে চায়, কিন্তু ওর বাবা মা কখনো রাজি হবে না। ওর আমাদের সাহায্য দরকার। ইচ্ছে করেই জালাল ইমামা আজরাতের সঙ্গে বাগদানের কথাটা গোপন রাখল। আমি অন্য সমস্যা নিয়ে মাথা কামাতে আগ্রহী নই। তোমার হওয়া উচিত নয়, দৃঢ় কণ্ঠে বললেন আজরাত জাভেদ। তুমি নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবো। পৃথিবীতে অনেকের সমস্যা আছে, তুমি কি সবারটা সমাধান করবে? তাছাড়া ওদের মর্যাদা আর আমাদের অবস্থা মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। আমি ওদের সাথে শত্রুতা করতে চাই না, কিংবা আমার নিজের সমাজে অপমানিত হতেও চাই না কোনো অমুসলিম মেয়েকে ঘরে এনে। আমি তো বলেছি ও ইসলাম গ্রহণ করেছে। কিছুটা বিরক্ত হয়ে গেল জালাল, আর সেটা আমাদের দেখা হওয়ার আগে। তুমি কি সাক্ষী ছিলে? সন্দেহভরা প্রশ্ন করলেন আনসার জাভেদ। যদি ধরেও নেই ও সত্যি ইসলাম গ্রহণ করেছে, তবু ওর সমস্যা ওকে সমাধান করতে হবে। এতে তুমি কেন জড়িয়ে পড়ছো বারবার? শুধু তখনই তোমার মা আর আমি ইমামাকে বিয়ের করার বিষয়টি বিবেচনা করব, যদি সে তার বাবা মায়ের সঙ্গে সব খোলামেলাভাবে আলোচনা করে এবং তারা রাজি হয়। আমরা কোনো পালিয়ে যাওয়া পুত্রবধূ ঘরে আনবো না। জালালে যত যুক্তি, অনুরোধ, ধর্মীয় দিক থেকে বোঝানোর চেষ্টা, কিছুই তার বাবার মন নরম করতে পারল না। ধর্মকে এই বিষয়ে টেনে এনো না, কড়া কড়াই বললেন আজরাত জাভেদ। তুমি একা মুসলমান নও যার দায়িত্ববোধ জেগেছে। বাস্তববাদী হও। নৈতিক দায়বদ্ধতা ভালো, কিন্তু তার চেয়ে বড় দায়িত্ব তোমার নিজের বাবা মায়ের প্রতি, তাদের ইচ্ছার প্রতি সম্মান দেখানো। আমাদের আদেশ মানা তোমার কর্তব্য। ধরো,
তুমি যদি ওকে বিয়ে করো তারপর কি হবে? তিনি বললেন, 6 মাস পর তো তুমি বিদেশে চলে যাবে পড়াশোনার জন্য, আর সে এখানে থাকবে একা। আমি তোমার ভাই বোনদের পড়াশোনা, তোমার বিদেশের খরচ আর তার পড়াশোনা সব একসাথে বহন করতে পারবো না। কতদিন সে একা বাড়িতে বসে থাকবে? তাছাড়া যদি ওর পরিবার আমাদের বিরুদ্ধে মামলা করে, আমাদের সাজা হতে পারে, জেলও হতে পারে। তখন তোমার বোনের কি হবে ভেবেছো? জালালের কোনো উত্তর ছিল না। ভাবো, ঠান্ডা মাথায় ভাবো, যুক্তির সঙ্গে, আবেগ নয়, বললেন আজাদ জাভিদ, তাও দৃঢ় গলায়। যদি ওর বাবা মা তোমাকে না মানে, তাহলে ওকে বলো অন্য কাউকে বিয়ে করতে। তখনই তুমি বুঝবে তার পক্ষে এই সিদ্ধান্ত নেওয়া কত বড় ক্ষতি ডেকে আনবে তোমার জন্য। বাজি, আমি কি আপনার ঘরটা পরিষ্কার করব? দরজায় নক করে জিজ্ঞাসা করলেন কাজের মেয়ে। না, চলে যাও, ইমামা হাত নেড়ে বলল। কিন্তু মেয়েটা চলে গেল না, বরং সে দরজাটা বন্ধ করে ইমামার সামনে এসে দাঁড়ালো। আমি কি বলিনি তোমাকে? ইমামার কথা শেষ করতে পারল না। মেয়েটা তার চাদরের ভেতর থেকে একটা মোবাইল ফোন বের করলো। ইমামা চমকে উঠল। বাজি, আমার আম্মা আমাকে এটা দিতে বলেছে। উনি বলেছেন আপনার পাশের বাসার সালার ভাইয়ের এটা পাঠিয়েছেন আপনার জন্য। দ্রুত বলল মেয়েটা, ফোনটা এগিয়ে দিল ইমামার হাতে। ইমামা কাঁপতে কাঁপতে থাকা হাতে ফোনটা টেনে নিল। বুকের ভেতর ধরফরিয়ে বেড়ে গেল যেন। শোনো, কাউকে একদম বলবে না যে তুমি আমাকে ফোন এনে দিয়েছো বা এমন কিছু করেছো, সাবধান করে দিল ইমামা। না বাজি, চিন্তা করবেন না, আমি কাউকে কিচ্ছু বলবো না। উল্টো যদি আপনি সালার সাহেবের জন্য কিছু পাঠাতে চান, আমি দিয়ে আসতে পারি, নির্ভীকভাবে বলল মেয়েটা। না, কিছু পাঠানো নেই, তুমি এখন যাও, বলল ইমামা কিছুটা নিজেকে সামলে নিয়ে। মেয়েটি বেরিয়ে যেতেই ইমামা দ্রুত দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। বুক ধরফর করতে করতে ড্রয়ার খুলে ফোনটা বের করলো। ভয় আর উত্তেজনায় কাঁপতে থাকা আঙ্গুলের জালালের নাম্বার ডায়াল করতে শুরু করলো সে। ইমামা জালালের সঙ্গে বিস্তারিতভাবে কোনো কথা বলতে চাইছিল, কিন্তু ফোন ধরলেন জালালের মা। বেটা, জালাল বাসায় নেই, রাতে ফিরবে, তুমি চাইলে জাইনাবের সঙ্গে কথা বলতে পারো। ডাকবো তাকে? না আন্টি, ধন্যবাদ, আসলে একটু তাড়িয়ে দিয়েন, ঠিক আছে, বলে দেবেন, পরে জাইনাবের সাথে কথা বলবো। আমি জালালের কাছ থেকে কিছু বই চেয়েছিলাম, ওগুলো নিয়ে কথা বলতে চেয়েছিলাম, পরে ফোন করব, বলেই ফোনটা রেখে দিল ইমামা। সেদিন দুপুরেও ইমামা কিচ্ছু খেলো না। সে শুধু অপেক্ষা করছিল রাতের জন্য, যখন জালাল বাড়ি ফিরবে আর সে ওর সঙ্গে কথা বলতে পারবে। সন্ধ্যায় কাজের মেয়ে এসে জানালো, বাজি, আজাদের ফোন এসেছে। ইমামা নিচে নামলো। সেখানে কেবল ওয়াসিম বসেছিল। তাকে সম্পূর্ণ উপেক্ষা করে ইমামা ফোনের দিকে গেল। রিসিভারটা তুলতেই ওপাশ থেকে আজাদের কণ্ঠ ভেসে এলো। তার রক্ত যেন ফুটে উঠল। যদিও সে জানতো এই বিয়ের পেছনে আজাদের চেয়ে তার বড় বাবারই বেশি হাত, তবু রাগে তার শরীর কাঁপছিল। আজাদ, তুমি আমাকে ধোকা দিলে কেন? কঠিন কণ্ঠে জিজ্ঞাসা করল ইমামা। ধোকা? কিসের ধোকা ইমামা? বিয়ের তারিখ ঠিক করা নিয়ে তুমি আমার সঙ্গে একটিবার কথা বলতে পারতে, সেটা বলনি কেন? চাচা কি তোমার সঙ্গে এ বিষয়ে কথা বলেননি? বলেছেন, আর আমি তখনই জানিয়েছিলাম যে আমি এখন বিয়ে করতে চাই না। যা হওয়ার হয়ে গেছে, এখন দেরি হয়ে গেছে, আর এখনই বা কয়েক বছর পরে বিয়ে হলে তাতে কি বা আসে যায়? আজাদ, তোমার কিছু যায় আসুক আর না আসুক, আমার জীবনে এর বিশাল প্রভাব পড়বে। আমি পড়াশোনা শেষ না করা পর্যন্ত বিয়ে করতে চাই না, আর তুমি এটা খুব ভালো করেই তো জানো। হ্যাঁ জানি, কিন্তু এই পুরো ব্যাপারে আমার কোনো ভূমিকাই নেই। আমি তো বলছি সব কিছু হচ্ছে তোমার চাচা জোরাজুরিতে। তুমি বিয়েটা বন্ধ করে দাও। কি বলছো কি তুমি মামা? আমি সেটা কিভাবে করব? আচ্ছা প্লিজ। মামা, আমি পারবো না, আমার অবস্থাটা বোঝার চেষ্টা করো। তাছাড়া বিয়ের কার্ড ছাপা হয়ে গেছে, দুই পরিবারের প্রস্তুতিও নিয়েছে, আর এর আগে ইমামার আগে রিসিভারটা জোরে রেখে দিল। ওয়াসিম পুরো কথোপকথন চুপচাপ শুনছিল, কিছু বলেনি। তবে ইমামা ফোন রেখে দিতেই শান্ত স্বরে বলল, তুমি পুরো বিষয়টাকে অযথা বড় করে তুলছো।
শেষ পর্যন্ত তো তোমাকে আজাদকেই বিয়ে করতে হবে। তাহলে নিজের জন্য এমন ঝামেলা তৈরি করছো কেন? বাবা তোমার উপর খুব রেগে আছেন। আমি তোমার মতামত জানতে চাইনি, তাই নিজের কাজে নিজে থাকো। তুমি আমাকে যথেষ্ট কষ্ট দিয়েছো। ইমামা যেন রাগে ফেটে পড়ল, তারপর নিজের ঘরে চলে গেল। সে আর সন্ধ্যাতেও ঘর থেকে বের হয়নি। চাকর খাবার এনে দিলে সেটা খেয়ে নিল। প্রায় রাত 11টার দিকে সে জালালের কাছে ফোন করলো। ফোনটা জালাল নিজেই তুলল। হয়তো তো সে ইমামার ফোনের অপেক্ষায় ছিল। কিছুক্ষণের সাধারণ কথাবার্তার পর জালাল মূল প্রসঙ্গে এলো। ইমামা, একটু আগে আমি আব্বুর সাথে কথা বলেছি। তারপর কিছুক্ষণ চুপ থেকে জালাল বলল, আব্বু আমাদের বিয়ের পক্ষে নন। ইমামার বুক হিম হয়ে গেল। কিন্তু তুমি তো বলেছিলে উনি কিছু বলবেন না। হ্যাঁ, আমি তো তাই ভেবেছিলাম, কিন্তু ওনার অনেক আপত্তি আছে। উনি মনে করেন আমাদের দুই পরিবারের সামাজিক মর্যাদার বেশ পার্থক্য আছে, আর উনি আমাদের পারিবারিক সম্পর্ক জানেন। তার সবচেয়ে বড় আপত্তি হলো তুমি তোমার বাবা মায়ের ইচ্ছার বিরুদ্ধে আমাকে বিয়ে করতে চাও, তাই উনি ভয় পাচ্ছেন তোমার পরিবার আমাদের জন্য সমস্যা তৈরি করবে। ইমামা ফোনটা কানে ধরে স্তব্ধ হয়ে বসে রইল। তুমি কি ওনাকে রাজি করানোর চেষ্টা করনি? অনেকক্ষণ চুপ থাকার পর জালাল বলল, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। উনি বলেছেন যদি তোমার পরিবার রাজি থাকে তাহলে উনি রাজি, তোমাদের ধর্মের পার্থক্য সত্ত্বেও। কিন্তু তোমার পরিবারের সম্মতি ছাড়া এই বিয়ে ওনার কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আর তুমি তুমি কি বলছো? ইমামা, আমি কিছুই ভাবতে পারছি না। জালালের কণ্ঠে অসহায়তা। জালাল, আমার বাবা মা কখনোই রাজি হবে না। আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে আমাদের পুরো সম্প্রদায় আমার বাবা মাকে বয়কট করবে। তারা সেটা সহ্য করতে পারবেন না। আর তারপর আছে আমার আজাদের সঙ্গে বাগদান। জালাল যখন বলল যে সে যেন আবার চেষ্টা করে, ইমামা হতাশ গলায় বলল, আমি ইতিমধ্যে শুধু কাউকে ভালো লাগার কথা বলার জন্যই আব্বুর চর খেয়েছি। যদি উনি জেনে ফেলেন তুমি আমাদের ধর্মের নাও, তাহলে উনি আমাকে মেরেই ফেলবেন। সে অনুরোধ করলো জালালকে যেন সে আবার তার বাবাকে বোঝানোর চেষ্টা করে। জালাল রাজি হলো, কিন্তু সে খুব মনমরা ছিল। ইমামা গভীর দুঃখে ভেঙে পড়ল জালালের সঙ্গে কথোপকথনের পর। সে কখনো ভাবতেই পারেনি জালালের বাবা মা তাদের বিয়েতে আপত্তি জানাবেন। হাতে মোবাইল নিয়ে সে নির্বাক হয়ে বসে রইল। তোমার বাবা ইতিমধ্যেই আমার সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন এবং উনি একদম, তুমি নিজের জীবনকে বিপদের মুখে ফেলছো। তোমার এভাবেই নিজেকে বিপদে জড়ানো একদমই উচিত নয়, দৃঢ় স্বরে জানালেন জালালের মা যখন সে তার কাছে এই বিষয় নিয়ে কথা বলতে এলো। আমি বুঝতে পারছি না এতে বিপদের কি আছে। আপনি অকারণেই চিন্তা করছেন। জালাল প্রতিবাদ করছিল। জালাল, তুমি একেবারেই বাচ্চার মতো সরল। এমন সরলতা প্রায় বোকামির পর্যায়ে। তোমার বাবা ইমামার পরিবার ও তাদের পটভূমি সম্পর্কে ভালোভাবেই জানেন। তুমি কি মনে করো বিয়ের পর তারা তোমাকে শান্তিতে থাকতে দেবে? তারা কি আমাদের একা ছেড়ে দেবে? জালাল অন্যভাবে বলল, আমরা বিয়েটা গোপন রাখবো, কেউ জানবেও না। আমি স্পেশালাইজেশন শেষ করে বিদেশ থেকে আসব, তারপরে কিছুদিন পরে ইমামাকে ওখানে নিয়ে যাব। আমি করুণ কারও দেখি না যে ইমামার জন্য আমরা এমন ঝুঁকি নেব। আর তুমি ভালো করে জানো আমাদের পরিবারের বাইরে বিয়ে দেই না। অনেক যোগ্য মেয়ে আছে। যদি জানতাম তুমি এমন ভাবছো তাহলে আগেই তোমার বিয়ের জন্য কোথাও ঠিক করে রাখতাম। রাগে বলছিলেন তিনি। তুমি একে ভালোবাসো কিনা সেটা কোনো ব্যাপার নয়, আসল বিষয় হলো আমরা কি ভাবি। আর আমি তোমার বাবা কেউ ইমামা বা তার পরিবারকে পছন্দ করি না। জালাল সর্বোচ্চ চেষ্টা করলো তার মা বাবাকে বোঝাতে। বলল, আপনি তো ইমামার কাছ থেকে দেখেছেন উনি জাইনাবের বন্ধু। উনি একটা বড় সিদ্ধান্ত নিয়েছেন, নিজের ধর্ম পরিবর্তন করেছেন। এখন ওনার পাশে থাকা দরকার না? জালালের মা কিছুটা নরম স্বরে বলল, দেখো সে বড় সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা নিজেদের বিপদে ফেলবো কেমন করে? এটা তো হতে পারে না। আমি তার সিদ্ধান্তকে সম্মান করি। সে যা করেছে সেটা ঠিক করেছে, কিন্তু আমাদেরও নিজেদের চিন্তা আছে, তাই না?
তারপর আরও শান্তে ভেবে বলল, একবার ভেবে দেখো, তোমাকে বিদেশে গিয়ে নিজের কেরিয়ার গড়তে হবে, একদিন নিজের হাসপাতাল প্রতিষ্ঠিত করতে হবে। কোনো ভালো পরিবারে বিয়ে করলে সেটা তোমার ভবিষ্যৎ গঠনেও সাহায্য করবে। তুমি জানো না তোমার জন্য কত ভালো প্রস্তাব এসেছে। ইমামাকে বিয়ে করে তুমি কি পাবে? তার পরিবার তাকে ত্যাগ করবে, সমাজ সেটা হবে এক কলঙ্ক। তুমি তো ভেবেছ ভবিষ্যতে তোমাদের নিজের সন্তানরা যখন প্রশ্ন করবে তখন তুমি কি বলবে? জালালের মা গম্ভীর কণ্ঠে বলল। জালাল চুপচাপ শুনল, কোনো প্রতিবাদ করলো না, মুখে কোনো ভাব প্রকাশ করলো না। বোঝা গেল না তার উপরে কথাগুলো কিরকম প্রভাব পড়েছে। পরের রাতে ইমামা আবার জালালকে ফোন করলো। সে ফোন ধরলো। জালালের কথাগুলো ইমামাকে গভীর হতাশায় ডুবিয়ে দিল। সে তার মা বাবার সঙ্গে কথা বলেছে এবং তার মা এই সম্পর্কে আরও বেশি বিরোধিতা করেছে তার বাবার চেয়েও। সবই বলেছে। আমি যখন ওনাকে তোমার সিদ্ধান্তের কথা বললাম, উনি বললেন, এটা তোমার সমস্যা, আমাদের নয়। জালালের স্পষ্ট কথা ইমামার বুক বিদ্ধ করলো। আমি সর্বোচ্চ চেষ্টা করছি মামা, কিন্তু কোনোভাবেই আমার মা রাজি হবেন না, শান্তস্বরে স্বীকার করলো জালাল। তুমি কি তাদের অনুমতি ছাড়াই আমাকে বিয়ে করতে পারো না? অনুনয় করছিলি মামা। না, আমি পারবো না। আমি আমার বাবা মাকে এত ভালোবাসি যে তাদের কষ্ট দিয়ে তাদের ইচ্ছের বিরুদ্ধে এই পদক্ষেপ নিতে পারবো না। ইমামা কাঁদতে কাঁদতে তাকে অনুরোধ করতে লাগলো যেন সে তাকে এই অবস্থা থেকে উদ্ধার করে, তার জীবন বাঁচায়। কিন্তু জালাল অটল রইল। আমি আমার মা বাবার অবাধ্য হতে পারি না, আমাকে এমন চাপ দিও না ইমামা। শান্ত অথচ কঠোর কণ্ঠে বলল সে। ইমামা স্নায়ু ভেঙে পড়ছিল। জীবনে সে এতটা নিজেকে ভেঙে যেতে দেখেনি, এতটা নিচে কখনো নামেনি সে অনুনয় করে বলল, আমরা গোপনে নিকাহ করে ফেলি, এরপর তুমি তোমার বাবা মায়ের পছন্দে যাকে খুশি বিয়ে করো, আমার কোনো আপত্তি থাকবে না। ইমামা, এমন শিশুসুলভ কথা বলা বন্ধ করো। তুমি জানো আমার বাবা মা যদি জানে তাহলে তারা আমাকে ঘর থেকে বের করে দেবে। তখন আমরা কি করব? আমরা কঠোর পরিশ্রম করব, কিছু একটা করব, বেঁচে থাকব। ইমামা কাঁদতে কাঁদতে বলল। জালালের কণ্ঠ তীক্ষ্ণ হয়ে উঠল। ওই কিছু একটা কি? আমাদের বিদেশে পড়াশোনার খরচ যোগাবে? ইমামা চুপ করে গেল। তার কোনো উত্তর ছিল না। না ইমামা, আমি তোমার জন্য বা অন্য কারোর জন্য আমার স্বপ্ন, আমার ভবিষ্যৎ ত্যাগ করতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি, হ্যাঁ, কিন্তু তোমার মতো আবেগপ্রবণ হতে পারবো না। আমাকে আর ফোন করো না। আমি এইসব কিছু পেছনে ফেলে দিয়েছি। তোমার জন্য খারাপ লাগছে, কিন্তু তোমাকে তোমার সমস্যা সামলাতে হবে। আমি আর কিচ্ছু করতে পারবো না। খোদা হাফেজ। জালাল ফোন কেটে দিল। ঘুরতে তখন 10টা 50। ইমামার মনে হলো যেন তার চারপাশে সব কিছু ছাই হয়ে গেছে। এতদিন যা ছিল তার হাতের মুঠোয় আজ তা মুহূর্তেই হারিয়ে গেল। তার মন অবশ, শরীর নিস্তেজ। বিছানায় বসে সে যেন পাথরের মূর্তি হয়ে গেল। আমাকে বাবাকে সব কিছু জানাতে হবে, আর কোনো পথ নেই। হয়তো উনি আমাকে ঘর থেকে বের করে দেবেন, অন্তত আমি এই কারাগার থেকে মুক্তি পাবো, মনে মনে বলল সে। আমি আজাদকে বিয়ে করতে চাই না, তাই বিয়ের শপিং করার প্রশ্নই ওঠে না। দৃঢ়কণ্ঠ মাকে বললই মামা। আগে তুমি বলেছিলে বিয়ে করবে না, এখন বললো আজাদকে বিয়ে করবে না। তাহলে তুমি আসলে কি চাও? আমি আজাদকে বিয়ে করতে চাই না, শান্ত কিন্তু দৃঢ়ভাবে বলছিলি মামা। তাহলে কাকে বিয়ে করতে চাও? দরজায় দাঁড়িয়েছিলেন হাসিম মুবিন। তিনি নিশ্চয়ই করিডোরে দাঁড়িয়ে তাদের কথোপকথন শুনে ফেলেছিলেন আর নিজেকে সংযত রাখতে পারলেন না। ইমামা চুপ করে রইল। বল, কাকে বিয়ে করতে চাও তুমি? জবাব দাও। মুখে কুলু পেটে রেখেছো কেন? কেন আজাদকে বিয়ে করতে চাও না? কি সমস্যা তোমার? উত্তর দাও। চিৎকার করে উঠলেন হাসিম মুবিন। ক্রোধে তার মুখ লাল হয়ে উঠল। ইমামা নিজেকে সামলে সাহসের সঙ্গে বলল, আব্বু, বিয়ে মানে আজীবনের জীবন সঙ্গী। আমি আমার নিজের পছন্দকে বিয়ে করতে চাই। গতকাল পর্যন্ত তো আজাদি ছিল তোমার পছন্দ, তিক্তভাবে মনে করিয়ে দিল হাসিম মুবিন। ওটা ছিল গতকাল, আজ নয়। দৃঢ়কণ্ঠে জবাব দিল ইমামা। আজ কেন নয়? বলো, এখন কেন নয়?
উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করলেন তিনি। কয়েক মুহূর্ত ইমামা চুপ, তার বাবার দিকে তাকিয়ে রইল। তারপর শান্ত স্বরে বলল, আব্বু, আমি একজন মুসলমানকে বিয়ে করতে চাই। আকাশ যেন ভেঙে পড়ল হাসিম মুবিনের মাথায়। তুই কি বললে? তিনি অবিশ্বাসে জিজ্ঞাসা করল। আমি কোনো অমুসলিমকে বিয়ে করতে চাই না, কারণ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, অবিচলভাবে বলল ইমামা। পরবর্তী কয়েক মিনিট ঘরে নেমে এলো মৃত্যুপুরীর নীরবতা। সালমা হতভম্ব, আর হাসিম মুবিন যেন পাথর হয়ে গেলেন। তিনি নির্বাক চোখে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। মনে হচ্ছিল তিনি শ্বাস নিতে ভুলে গেছেন। জীবনে কোনো দুঃস্বপ্নে তিনি ভাবতে পারেননি এমন একটা দিন তাকে দেখতে হবে, সেটাও নিজের সবচেয়ে প্রিয় সন্তানের কাছে। তারপরও অস্তিত্ব যেন এক ঘূর্ণিপাকে টেনে নিচ্ছে। তুমি আসলে বলতে চাও কি? তার কণ্ঠ ক্রোধে কাঁপছিল। আপনি জানেন আমি কি বলছি আব্বু? আপনি খুব ভালো করেই জানেন, বলল ইমামা। তুমি পাগল হয়ে গেছো, চিৎকার করে উঠলেন হাসিম মুবিন। ইমামা নিঃশব্দে মাথা নাড়ল। সে জানতো তার বাবার মানসিক অবস্থা এখন কেমন। আমরা কি তোমাকে এই জন্য পৃথিবীতে এনেছিলাম? তুমি জানো, তুমি কথাগুলো খুঁজে পাচ্ছিলে না। সব কিছু তুমি করেছো শুধু এই জন্যই যেন তোমার আজাদের সঙ্গে বিয়ে ভেঙে যায় আর তুমি তোমার পছন্দের ছেলেকে বিয়ে করতে পারো। না, তেমন কিছু না। অবশ্যই তাই। তুমি তুমি কি আমাকে বোকার মতো ভাবছো? ক্রোধে তার মুখে ফেনা উঠে গিয়েছে। আপনি চাইলে আমার বিয়ে যে কারোর সঙ্গে দিতে পারেন, আমার কোনো আপত্তি নেই, যতক্ষণ না সে আপনার ধর্মের অনুসারী হয়ে থাকে। অন্তত তখন আপনি বলতে পারবেন না যে আমি কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য এটা করেছি, ইমামা দৃঢ় কণ্ঠে বলল। হাসিম মুবিন ক্রোধে সীমাহীন হয়ে পড়ল। ছোট্ট একটা মেয়ে তার বাবাকে শেখাচ্ছে কি করা উচিত, সেটা কি জীবনের কিছু? আমি অনেক কিছু জানি না আব্বু। আমি এখন 20 বছরের, আর আমাকে আপনি টেনে নিয়ে চলবেন এমন নয়। আমি জানি আপনার ধর্ম আমাদের পরিবারকে অনেক ঐশ্বর্য এনে দিয়েছে, বলল ইমামা অত্যন্ত স্থির ভঙ্গিতে। তুমি তোমার পাপের জন্য কখনো ক্ষমা পাবে না, প্রচণ্ড রাগে ফুঁসে উঠলেন হাসিম মুবিন। ইমামার চোখে জল চলে এলো, কিন্তু নিজের জন্য নয়, তার বাবার জন্য। তার মনে হলো মানুষটা যেন নিজের নরকের আগুনে দাঁড়িয়ে তাকে যেন আগুনের ভয় দেখাচ্ছে। সে মায়া অনুভব করলো তার বাবার প্রতি, যার চোখে বাধা, যার হৃদয়ে শিল দেওয়া, যার আত্মা স্পৃষ্ট হয়ে গেছে, আর সে পথভ্রষ্টভাবে চূড়ান্ত সীমায় দাঁড়িয়ে রয়েছে। পর্বটা কিন্তু শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে। ধন্যবাদ।